1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের বিজয় অর্জনের পরপরই ভারতীয় বাহিনীর লুটপাটের বিরোধিতা করে স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দী হওয়া মেজর মোহাম্মদ আব্দুল জলিল এবছর মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। মুক্তিযুদ্ধ ক্ষেত্রে পাচ্ছেন মেজর মোহাম্মদ আব্দুল জলিল মরণোত্তর। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে মুক্তিযুদ্ধের ক্যাটাগরিতে পাওয়া এই পদক আজ মেজর জলিলের কন্যা ব্যারিস্টার সারা জলিলের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহান মুক্তিযুদ্ধে ৯ নং সেক্টরের সেক্টর কমান্ডার মেজর জলিল বাংলাদেশের বিজয় অর্জনের পরপরই ৩১ ডিসেম্বর ভারতীয় বাহিনীর হাতে বন্দী হন এবং ৫ মাসের অধিক সময় বন্দী থাকেন। মেজর জলিল সম্পর্কে জানতে এবং তার দেখা ভারতীয় বাহিনীর লুটপাটের বিষয়ে জানতে আমরা তার লেখা অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা বইয়ের সাহায্য নেব। এই বইয়ের সূচিপত্রে আমরা দেখতে পাচ্ছি ৯ নম্বর অধ্যায়ের শিরোনাম বাংলাদেশে ভারতীয় বাহিনীর পরিকল্পিত লুণ্ঠন। সেই অধ্যায়ে আমরা পড়ে যাব। শুরুতেই লেখক পরিচিতি অংশটি দেখে আসি। এখানে লেখা রয়েছে, স্বাধীনতার পরপর ভারত বাংলাদেশকে কার্যত একটি প্রদেশ হিসেবে চিহ্নিত করার প্রয়াস পায়। ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের সম্পদ ও পাকিস্তানিদের ফেলে যাওয়া অস্ত্রশস্ত্র লুটপাট করে ভারতে নিয়ে যেতে থাকে। যশোরে এমন একটি লুটপাটের মাল বয়ে নেয়া ভারতীয় সেনাবাহিনীর গাড়িবহরকে বাধা দেয় ৩১ ডিসেম্বর বেলা ১১টায় মেজর জলিলকে বন্দী করা হয়। যশোর সেনানিবাস অফিস কোয়ার্টারের একটি নির্জন বাড়িতে তাকে আটকে রাখা হয়। তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দী। ৫ মাস ৬ দিন বন্দী থাকার পর ১৯৭২ সালের ৭ জুলাই মেজর জলিল মুক্তি লাভ করেন। সেক্টর কমান্ডারদের সবাইকেই নানা উপাধি দেওয়া হলেও তাকে বঞ্চিত করা হয়। বাংলাদেশে ভারতীয় বাহিনীর পরিকল্পিত লুণ্ঠন অধ্যায়ে লেখা রয়েছে, দেশপ্রেমিক মুক্তিযোদ্ধারা ১৬ই ডিসেম্বরের পরে মিত্রবাহিনী হিসেবে পরিচিত ভারতীয় সেনাবাহিনীকে নব্য স্বাধীন বাংলাদেশের বিভিন্ন সম্পদ মালামাল লুণ্ঠন করতে দেখেছে। সে লুণ্ঠন ছিল পরিকল্পিত লুণ্ঠন। সে লুণ্ঠনের চেহারা ছিল বীভৎস বেপরোয়া। সে লুণ্ঠন একটি সচেতন প্রতিক্রিয়ারই ধারাবাহিক কর্মতৎপরতা। মুক্তিযুদ্ধের ৯ম সেক্টরের অধিপতি হিসেবে আমি সেই মোটিভেটেড লুণ্ঠনের তীব্র বিরোধিতা করেছি। সক্রিয় প্রতিরোধও গড়ে তুলতে চেষ্টা করেছি। খুলনা শহরে লুটপাটের যে তাণ্ডব নৃত্য চলেছে তা তখন কে না দেখেছে। ভারতীয় সেনাবাহিনী কর্তৃক সেই লুটপাটের খবর চারদিক থেকে আসা শুরু করে। পাকিস্তানি বাহিনী কর্তৃক পরিত্যক্ত কয়েক হাজার সামরিক বেসামরিক গাড়ি, অস্ত্র, গোলাবারুদসহ আরও অনেক মূল্যবান জিনিসপত্র ট্রাক বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল। প্রাইভেট কার পর্যন্ত রক্ষা পায়নি। যশোর সেনানিবাসের প্রত্যেকটি অফিস এবং কোয়ার্টার তন্ন তন্ন করে লুট করেছে। বাথরুমের মিরর এবং অন্যান্য ফিটিংসগুলো পর্যন্ত সেই লুটতরাজ থেকে রেহাই পায়নি নিরীহ পথযাত্রীরা। কথিত মিত্রবাহিনীর এই ধরনের আচরণ জনগণকে ভীত সন্ত্রস্ত করে তুলেছিল। স্বাধীনতার সেই উষা লগ্নে বিধ্বস্ত বাংলাদেশের সম্পদ রক্ষা করার যে আগ্রহ এবং বাসনা আমরা প্রদর্শন করেছি তা ছিল আমাদের জাতীয় সম্পদ রক্ষা করারই স্বার্থে কেবল। জাতীয় সম্পদ রক্ষার চেষ্টা কেবল নিঃস্বার্থ দেশপ্রেমেরই লক্ষণ। আর এই দেশপ্রেমের পুরস্কার হিসেবে আমাকে যশোর থেকে অ্যাম্বুশ করে অর্থাৎ গোপনে উৎপত্তি থেকে ভারত বাংলাদেশ যৌথ বাহিনী সশস্ত্র উদ্যোগে গ্রেপ্তার করে। আমারই স্বাদের স্বাধীন বাংলায় আমি হলাম প্রথম রাজবন্দী। ৩১ ডিসেম্বর বেলা ১০টা সাড়ে ১০টায় আক্রমণকারী বাহিনীর হাতে বন্দী হয়ে বাংলাদেশের স্বাধীনতার আসল রূপের প্রথম দৃশ্য দেখলাম আমি। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার ২০২৬ পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এবছর পুরস্কারের জন্য মনোনীতদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।